প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে গাণিতিক অর্থনীতির মৌলিক ধারণার উপর তৃতীয় ক্লাস। ইতিপূর্বে যে দুটি ক্লাস দেয়া হয়েছে, আশা করি তোমাদের কাজে লেগেছে, তোমরা উপকৃত হয়েছ। আজকে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পড়ব। বিষয়টি হচ্ছে চতুর্থাঙ্ক এবং বিন্দু স্থাপন। এই দুটি বিষয় অর্থনীতি পড়তে গেলে তোমাদের প্রতি পদে পদে দরকার হবে। এজন্য আমি শুরুতেই অনুরোধ করি, বিষয় দুটি তোমরা অত্যন্ত ভালোভাবে শিখে নাও। চতুর্থাঙ্ক এবং বিন্দু স্থাপনে যাওয়ার আগে তোমাদের জানা কিছু বিষয় আমি মনে করিয়ে দিচ্ছি। এই যে প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে রেখা, তার দুই দিকে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন আছে। দ্বিতীয় যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রেখাংশ। রেখাংশের দুই দিকে কোনো অ্যারো চিহ্ন থাকে না। তৃতীয় যে চিত্রটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে রশ্মি, তার যে কোনো একদিকে তীর চিহ্ন থাকে। তাহলে রেখা, রেখাংশ এবং রশ্মি এই সম্পর্কে তোমাদের স্মৃতি আমি একবার মনে করিয়ে দিলাম। এই বিষয়গুলো তোমরা মনে রেখো। আমরা চতুর্থাঙ্কের ধারণা নিয়ে আলোচনা শুরু করি। আগে যে রেখা দেখানো হয়েছে, এরকম ভূমির সমান্তরাল একটি সরল রেখা আর ভূমির উপর লম্ব আরেকটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে যে চারটি অংশের সৃষ্টি হয় তাদের প্রত্যেকটিকে এক একটি চতুর্থাঙ্ক বলে। বাম পাশে একটি চতুর্থাঙ্ক আমি আগেই এঁকে রেখেছি, দেখো। ভূমির সমান্তরাল একটি সরল রেখা আর ভূমির উপর লম্ব আর একটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে এবং চারটি অংশের সৃষ্টি হয়েছে। এই একটি অংশ, এই আর একটি অংশ, এই একটি অংশ, এই একটি অংশ। এই যে চারটি অংশের সৃষ্টি হলো, তাদের প্রত্যেকটিকে বলা হচ্ছে একটা চতুর্থাঙ্ক। তো চতুর্থাঙ্ক সৃষ্টির পরে ভূমির সমান্তরাল যে সরল রেখা ছিল, এটির নাম হয়ে যায় ভূমি অক্ষ বা আনুভূমিক অক্ষ। ইংরেজিতে বলে হরাইজন্টাল অ্যাক্সিস। আর ভূমির উপর লম্ব যে রেখাটি, সরল রেখাটি, সেটি হয়ে যায় লম্ব অক্ষ বা উলম্ব অক্ষ। ইংরেজি হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। এখন এই যে চতুর্থাঙ্ক সৃষ্টি হলো, ভূমির সমান্তরাল সরল রেখা এবং ভূমির উপর লম্ব সরল রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, এই বিন্দুকে বলা হয় কেন্দ্র বা মূল বিন্দু। ইংরেজি হচ্ছে অরিজিন, এবং একে জিরো বা ইংরেজি ও দিয়ে চিহ্নিত করা হয়। এই যে দেখানো হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে মূলবিন্দু। এর মূলবিন্দুর নাম হচ্ছে জিরো বা ও। তাহলে ভূমির সমান্তরাল রেখাটি ভূমি অক্ষ, এটাকে এক্স ও এক্স প্রাইম এইভাবে চিহ্নিত করা হয় এবং লম্ব অক্ষকে ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম এইভাবে চিহ্নিত করা হয়। এই যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম ভূমি এবং লম্ব অক্ষকে চিহ্নিত করা হলো, তার মূলে আছে আমরা যে ফাংশন পড়েছিলাম, y ইকুয়াল ফাংশন অফ x। এক্সটা হচ্ছে স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে অধীন চলক, ভূমি অক্ষটা হচ্ছে স্বাধীন চলকের অক্ষ, লম্ব অক্ষটা হচ্ছে অধীন চলকের অক্ষ। এখন যে চারটি অংশের সৃষ্টি হলো, এই অংশটিকে বলা হয় প্রথম চতুর্থাঙ্ক। এখান থেকে আমাদের হিসাব শুরু এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে আমাদের হিসাবটা যায়। এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্থাঙ্ক, এটাকে আমরা বলি তৃতীয় চতুর্থাঙ্ক, এটাকে বলি চতুর্থ চতুর্থাঙ্ক। এখন চতুর্থাঙ্ক আমরা কেন ব্যবহার করি?
চতুর্থাঙ্ক ব্যবহার করি যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে আমাদের চতুর্থাঙ্ক প্রয়োজন হয় এবং চতুর্থাঙ্ক বিষয়টি হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক জ্যামিতির একটি অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং y ইকুয়াল ফাংশন অফ x যে আমরা ফাংশন আগে পড়েছি, তোমরা খেয়াল করে দেখবে x এর মান মাইনাস হতে পারে প্লাস হতে পারে, তার প্রেক্ষিতে y এর মানও প্লাস মাইনাস হতে পারে। এখন এই যে x এবং y এর মান আমরা চতুর্থাঙ্কে স্থাপন করব, এই মানগুলো প্লাস মান কোন দিকে যাবে, মাইনাস মান কোন দিকে যাবে। তোমরা চিত্রে খেয়াল করো যে এই যে লম্ব অক্ষ y ও y প্রাইম, এটি ভূমি অক্ষকে দুইটা অংশে ভাগ করে ফেলেছে, একটা ডান দিকের অংশ, একটা বাম দিকের অংশ। এখন এই লম্ব অক্ষের ডান পাশে x এর সকল মান হবে ধনাত্মক, আর লম্ব অক্ষের বাম পাশে x এর সকল মান হবে ঋণাত্মক। একইভাবে ভূমি অক্ষটা লম্ব অক্ষকে দুই ভাগে ভাগ করে ফেলেছে, একটা ভূমি অক্ষের উপরের অংশ আর একটা ভূমি অক্ষের নিচের অংশ। তো ভূমি অক্ষের উপরে y এর সব মান হবে ধনাত্মক আর ভূমি অক্ষের নিচে y এর সব মান হবে ঋণাত্মক। আবার ভূমি অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দুতে y এর সব মান হবে শূন্য। ভূমি অক্ষের উপরের যে কোনো বিন্দু যদি বিবেচনা করো, এখানে x এর মান থাকতে পারে কিন্তু y এর মান হবে শূন্য, আর লম্ব অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দুতে x এর মান হবে শূন্য, আর মূল বিন্দু বা কেন্দ্রতে x এর মানও শূন্য, y এর মানও শূন্য। এই বিষয়টি যদি তোমরা মনে রাখো তাহলে চতুর্থাঙ্ক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। এখন আমরা x এবং y এর মানগুলো নিয়ে একটু আলোচনা করব। x এর এবং y এর মান প্লাস মাইনাস কোন দিকে যাবে আমরা আগে জেনেছি। এখন বিষয় হলো, আগে যে আমি তোমাদের পড়িয়েছিলাম পেয়ার্ড ভ্যালু বা জোড় মান, y ইকুয়াল ফাংশন অফ x যদি হয়, তাহলে x এর একটি মানের প্রেক্ষিতে আমরা y এর একটি নির্দিষ্ট মান পাই এবং এই দুইটি মানের সংগ্রহকে বলা হয় জোড় মান, পেয়ার্ড ভ্যালু। তো জোড় মান আমরা যদি চতুর্থাঙ্কে স্থাপন করি তাহলে একটি বিন্দু পাই, মানে চতুর্থাঙ্ক ব্যবহার করাই হয় একটি বিন্দুর সুনির্দিষ্ট অবস্থান জানার জন্য। এখন জোড় মান ধরো এইভাবে x y, এখানে নির্দিষ্ট কোনো মান নেই, তাত্ত্বিকভাবে দেখানো হচ্ছে, মানে জোড় মান x এর মান হয় প্রথমটি আর দ্বিতীয়টি হয় y এর মান। তো x টা প্রথম চতুর্থাঙ্কে হবে প্লাস, কারণ এটি লম্ব অক্ষের ডান দিকে অবস্থিত, y টাও হবে প্লাস কারণ এটি ভূমি অক্ষের উপরে অবস্থিত। প্রথম চতুর্থাঙ্কে জোড় মানের প্রথম ভুজ এবং কুটি, মানে x টা হবে প্লাস, y টাও হবে প্লাস, দুইটাই ধনাত্মক মান। দ্বিতীয় চতুর্থাঙ্কে একটা জোড় মান, x এর মান এবং y এর মান কি রকম হবে, x এর মান হবে মাইনাস কারণ এটি লম্ব অক্ষের বামে অবস্থিত, আর y এর মান হবে প্লাস বা ধনাত্মক, এটি ভূমি অক্ষের উপরে অবস্থিত। তৃতীয় চতুর্থাঙ্কে জোড় মান দুইটা ধনাত্মক ঋণাত্মক কিরকম হবে, x টা হবে ঋণাত্মক মানে মাইনাস, y টাও হবে ঋণাত্মক বা মাইনাস। কেন x টা মাইনাস? এই কারণে, কারণ সে লম্ব অক্ষের বাম দিকে অবস্থিত, y টা মাইনাস কারণ সে ভূমি অক্ষের নিচে অবস্থিত। অর্থাৎ তৃতীয় চতুর্থাঙ্কে এসে x ও মাইনাস, y ও মাইনাস। চতুর্থ চতুর্থাঙ্কে একটা জোড় মানের প্রথমটি x এর মান হবে প্লাস কারণ এটি লম্ব অক্ষের ডানে অবস্থিত, আর y এর মান হবে মাইনাস কারণ এটি ভূমি অক্ষের নিচে অবস্থিত। এই গেল কোন চতুর্থাঙ্কে জোড় মানের প্রথম এবং দ্বিতীয়, মানে স্বাধীন চলকের মান অধীন চলকের মান কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ হবে, এই বিষয় সম্পর্কিত ধারণা। এটি মনে রাখা কঠিন কিছু নয়, আমরা যখন চিত্র অঙ্কন করতে যাব তখন দেখবে এটি অত্যন্ত সহজ।
এই ব্যাখ্যা দেখে, এই যে এখানে দেখানো হলো যে বিষয়টি, এটা দেখে তোমরা একেবারেই ভয় পেও না। একটু পরেই বিষয়টি তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এখন আসো আমরা জেনে নেই স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কাকে বলে। স্থানাঙ্ক হচ্ছে চতুর্থাঙ্কের যে কোনো বিন্দুতে বা চতুর্থাঙ্কের যে কোনো বিন্দুর ভূমি এবং লম্ব অক্ষগত দূরত্বকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলে। ধরো এখানে একটি চতুর্থাঙ্ক আঁকা হয়েছে, তার প্রথম চতুর্থাঙ্কে আমি এ একটি বিন্দু নিলাম। এই যে এ বিন্দুটি, বিন্দু অত বড় হয় না, তোমাদের দেখার সুবিধার্থে আমি বড় করে এঁকেছি। এই এ বিন্দুটি ভূমি অক্ষের দিকে মূলবিন্দু থেকে যে দূরত্বে আছে আর মূলবিন্দু থেকে লম্ব অক্ষের দিকে যে দূরত্বে আছে, এই দুই দূরত্ব নির্দেশকে এ বিন্দুর স্থানাঙ্ক বলে। এই বিন্দু থেকে যদি আমি ভূমি অক্ষের উপর লম্ব অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানি, তাহলে এই যে 0 থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে তার ভূমি অক্ষের দিকে দূরত্ব। আর এ বিন্দু থেকে যদি ভূমি অক্ষের সমান্তরাল করে লম্ব অক্ষের উপর একটা রেখা টানি, তাহলে এই যে দূরত্বটি 0 থেকে এই যে দূরত্ব, এটি হচ্ছে লম্ব অক্ষের দিকে দূরত্ব। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক মানে ভূমি অক্ষের দিকে এই দূরত্ব আর লম্ব অক্ষের দিকে এই দূরত্ব। আমি যদি এই চতুর্থাঙ্কের স্কেল নির্ধারণ করতাম, তাহলে এখানে একটি নির্দিষ্ট মান বলতে পারতাম, যে বলতে পারতাম এটা 2, এটা হয়তো 1 বা 2 বা 3, এইরকম বলতে পারতাম। স্কেল নির্ধারণের উপর বিষয়টি নির্দেশ করে। তাহলে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে চতুর্থাঙ্কের যে কোনো বিন্দুর ভূমি অক্ষগত এবং লম্ব অক্ষগত দূরত্ব হচ্ছে নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক। তোমরা সংজ্ঞাটি লিখে নিতে পারো যে চতুর্থাঙ্কের কোনো নির্দিষ্ট বিন্দুতে ভূমি ও লম্ব অক্ষগত দূরত্বকে সে বিন্দুর স্থানাঙ্ক বলে। কোনো বিন্দুর এক্স অক্ষের দিকে যে দূরত্ব, এই যে দূরত্ব, এটাকে বলে এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা। আর ওয়াই অক্ষের দিকে যে দূরত্ব, এটাকে বলে ওয়াই কোঅর্ডিনেট বা শুধুমাত্র অর্ডিনেট, এই নামে ডাকা হয়। তাহলে এ বিন্দুর এক্স কোঅর্ডিনেট হচ্ছে এইটুকু দূরত্ব আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এইটুকু দূরত্ব। তাহলে স্থানাঙ্কের বিষয়টি আমরা বুঝলাম। এখন আসো বিন্দু স্থাপন কি। বিন্দু স্থাপন হচ্ছে, আগে যে আমরা স্থানাঙ্ক পড়েছি, কোন বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তখন চতুর্থাঙ্কে ওই বিন্দুটি স্থাপন করাকে বিন্দু স্থাপন বলা হয়। স্থানাঙ্কের প্রথম সংখ্যাটিকে বলা হয় ভুজ বা অ্যাবসিসা এবং দ্বিতীয় সংখ্যাটিকে বলা হয় কুটি বা অর্ডিনেট। সাধারণত গণিতের যে ঐতিহ্য আছে, ভুজকে স্বাধীন চলকের মান এবং কুটিকে অধীন চলকের মান হিসেবে বিবেচনা করা হয়। এটি গণিতের ট্রেডিশন, এটি পাল্টানো যাবে না। স্থানাঙ্কে দুইটা সংখ্যা থাকে, একটা স্বাধীন চলকের মান, একটা অধীন চলকের মান, মানে জোড় মান। জোড় মানের প্রথমটি হচ্ছে স্বাধীন চলকের মান x এর মান, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে অধীন চলক y এর মান। এবং প্রথম সংখ্যাটি হচ্ছে ভুজ, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কুটি। ভুজের ইংরেজি হচ্ছে অ্যাবসিসা, কুটির ইংরেজি হচ্ছে অর্ডিনেট। এই হলো বিন্দু স্থাপন। বিন্দু স্থাপন বিষয়টি পরিষ্কার করার জন্য আমরা পি একটি বিন্দু যার স্থানাঙ্ক দেয়া আছে 3, 1, এটা এইভাবে লেখা হয়। পি একটি বিন্দু, তার স্থানাঙ্ক সাথে ব্র্যাকেট দিয়ে এইভাবে, তার মানে এক্স এর মান 3, মানে ভূমি অক্ষের দিকে সে +3 দূরত্বে আর লম্ব অক্ষের দিকে +1 দূরত্বে অবস্থিত। এই বিন্দুটি আমরা এখন স্থাপন করে দেখি। এই বিন্দুটি স্থাপন করতে আমাদের কি লাগবে? গ্রাফ পেপার বা ছক কাগজ লাগবে। গ্রাফ পেপার কি তোমরা নিশ্চয় দেখেছো, এই তোমাদের সামনে আমি একটি গ্রাফ পেপার তৈরি করে দিলাম। গ্রাফ পেপার হচ্ছে যে কাগজে অজস্র সম আয়তনের বর্গক্ষেত্র অঙ্কন করা থাকে, তাকে গ্রাফ পেপার বা ছক কাগজ বলে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বর্গক্ষেত্র, এগুলো প্রত্যেকটি বর্গক্ষেত্রের আয়তন পরস্পর সমান, মানে সম আয়তনের অজস্র বর্গক্ষেত্র যে কাগজে অঙ্কন করা থাকে তাকে ছক কাগজ বা গ্রাফ পেপার বলে। এই গ্রাফ পেপার আমাদের যে কোনো বিন্দু স্থাপন এবং লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ভূমিকা পালন করে। আমরা স্কেল নির্ধারণ করতে সুবিধা পাই, বিন্দু স্থাপন করতে খুবই সুবিধা পাই। এই গ্রাফ পেপারের যে কোনো একটি রেখাকে আমরা এখন আমাদের আনুভূমিক অক্ষ এবং লম্ব অক্ষ আমরা হিসাবে চিহ্নিত করতে পারি। ধরো আমি এখানে টান দিয়ে দিলাম, এই যে কালো দাগটি দেখতে পাচ্ছ, আমি ধরে নিলাম এই গ্রাফ পেপারের এই রেখাটি হচ্ছে, এই অংশটুকু আমাদের ভূমি অক্ষ আর এই অংশটুকু হচ্ছে আমাদের লম্ব অক্ষ। তাহলে এই বিন্দুটি হচ্ছে মূল বিন্দু ও, আর ভূমি অক্ষের নাম তো তোমরা আগেই জেনেছো, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে লম্ব অক্ষের নাম। এখন আমাদের P31 বিন্দুটি স্থাপন করতে গেলে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষের স্কেল নির্ধারণ করতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো দূরত্বকে 1 ধরতে পারো, তাহলে তার সমপরিমাণ দূরত্ব 1 থেকে গেলে হবে 2, 2 থেকে আরো সমপরিমাণ দূরত্ব গেলে হবে 3। আমি এখানে প্রতি 2 বর্গ ঘর সমান 1 একক ধরে নিয়েছি। এইটুকু হচ্ছে 1, এই যে 1 2 2 বর্গ ঘর সমান 1, তাহলে 4 বর্গ ঘর সমান হবে 2, 6 বর্গ ঘর সমান হবে 3। একইভাবে ভূমি অক্ষের বাম দিকে 2 0 মানে মূলবিন্দু থেকে বাম দিকে 2 বর্গ ঘর সমান হবে -1, 4 বর্গ ঘর সমান হবে -2, 6 বর্গ ঘর সমান হবে -3। স্কেল এইভাবে যুক্তিসঙ্গত হতে হবে। তোমরা যদি এইদিকে ডান দিকে 2 বর্গ ঘর সমান ধরো 1 আর বাম দিকে গিয়ে 1 বর্গ ঘর সমান ধরো -1, তাহলে কিন্তু হবে না। একটা অক্ষের স্কেল দুই দিকে অভিন্ন হতে হবে। ডান দিকে যদি 2 বর্গ ঘর সমান 1 হয়, বাম দিকে 2 বর্গ ঘর সমান হবে -1। তোমরা যদি ডান দিকে 5 বর্গ ঘর সমান 1 ধরো, তাহলে বাম দিকে 5 বর্গ ঘর সমান হবে -1। তখন 10 বর্গ ঘরে হবে 2, এইদিকে 10 বর্গ ঘরে হবে -2। এইভাবে যুক্তিসঙ্গত স্কেল নির্ধারণ করতে হবে। লম্ব অক্ষেও আমি প্রতি 2 বর্গ ঘর সমান 1 একক ধরে নিয়েছি, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের +1, যেহেতু এই ভূমি অক্ষের উপরের অংশটি লম্ব অক্ষের ধনাত্মক অংশ। 4 বর্গ ঘর সমান হবে 2। একইভাবে মূলবিন্দু থেকে লম্ব অক্ষের নিচের দিকে 2 বর্গ ঘর সমান, এটা হচ্ছে -1, এইটুকু হচ্ছে -2। তাহলে আমরা চতুর্থাংকের স্কেল নির্ধারণ বিষয়টি শিখলাম এবং স্কেল নির্ধারণ আমরা করলাম। এখন P31 বিন্দুটি স্থাপন করব। P31 এই যে স্থানাঙ্ক দেয়া আছে, এর প্রথম সংখ্যাটি হচ্ছে স্বাধীন চলক x এর মান, এটা ভুজ বা অ্যাবসিসা। এই 3টা কোন দিকে যাবে? 0 থেকে ডান দিকে 3 পর্যন্ত যাবে, এই যে এইটুকু, এইটুকু এখানে আসতে হবে। আর 1 হচ্ছে লম্ব অক্ষের দিকে দূরত্ব, যেহেতু 1টা হচ্ছে y এর মান, কুটি আমরা লম্ব অক্ষের দিকে মূলবিন্দু থেকে 1 পর্যন্ত যাব, এই দূরত্ব। তাহলে আমরা এই 3 থেকে উপরের দিকে লম্ব অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানব। একটি রেখা টানলাম, এই যে নীল রঙের রেখাটি তোমরা দেখতে পাচ্ছ। আর এই লম্ব অক্ষের যে মান বা কুটির মান 1, এই বিন্দু থেকে আমরা ভূমির সমান্তরাল করে একটি রেখা টানলাম, এই যে নীল রেখাটি তোমরা দেখতে পাচ্ছ। এই দুইটা সরল রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটি হচ্ছে আমাদের P বিন্দু এবং তার স্থানাঙ্ক হচ্ছে 31। বিন্দু এইভাবে স্থাপন করতে হয়।
তাহলে আমরা এই যে ভূমি অক্ষের দিকে x এর মান 3 থেকে উপরের দিকে, যদি y এর মান যেহেতু প্লাস, আমাদের প্লাসের দিকে যেতে হবে 1 পর্যন্ত, আর y এর 1 থেকে ভূমি অক্ষের দিকে 3 পর্যন্ত, এই দুইটা রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এই লাল বিন্দুটি দেখো, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পি বিন্দু স্থানাঙ্ক। পি বিন্দুটি আমরা অঙ্কন করে এখানে দেখালাম, যার স্থানাঙ্ক হচ্ছে 3 1, পির সাথে 3 1 আমরা লিখে দিলাম। তাহলে বিন্দু এইভাবে স্থাপন করতে হয়। এখন এই যে বিন্দু স্থাপন আমরা গ্রাফ পেপারে কাজটি করলাম, সব সময় তো আমরা গ্রাফ পেপার পাবো না, বেশিরভাগ সময় গ্রাফ পেপার আমাদের হাতে নাও থাকতে পারে। আমাদের অভ্যাস করতে হবে সাদা কাগজে কিভাবে বিন্দু স্থাপন করা যায়। চলো আমরা সাদা পৃষ্ঠায় কিভাবে বিন্দু স্থাপন করা যায় সে বিষয়টি একটু শিখে ফেলি। তার আগে একটু বলে নেই, একটু রয়ে গেছে। গ্রাফ পেপারে যদি তোমরা বিন্দু স্থাপন করো বা লেখচিত্র অঙ্কন করো, তোমাদের অবশ্যই গ্রাফ পেপারের যে কোনো সুবিধাজনক একটি স্থানে স্কেল উল্লেখ করে দিতে হবে। এখানে আমি প্রতি 2 বর্গঘর সমান ভূমি অক্ষে 1 একক ধরেছি, লম্ব অক্ষে প্রতি 2 বর্গঘর সমান 1 একক ধরেছি। এই যে এখানে আমি লিখে দিয়েছি স্কেল, ভূমি অক্ষে প্রতি 2 বর্গঘর সমান 1 একক এবং লম্ব অক্ষে প্রতি 2 বর্গঘর সমান 1 একক। 2 অক্ষের স্কেল যে সমান হতে হবে তার কোনো মানে নেই। আমরা ভূমি অক্ষে প্রতি 2 বর্গঘর সমান 1 একক ধরেছি, লম্ব অক্ষে আমরা প্রতি 3 বর্গঘর সমান 1 একক ধরতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একই অক্ষে তোমরা 2 ধরনের স্কেল নির্ধারণ করতে পারবে না। এটি খুব খেয়াল রেখো, খুব খেয়াল রেখো, বারবার সতর্ক করে দিচ্ছি, স্কেল নির্ধারণে যেন ভুল না হয়। তাহলে আমরা সাদা কাগজে কিভাবে বিন্দু স্থাপন করব বিষয়টি একটু শিখে ফেলি। তোমরা দেখো P31 বিন্দুটি এবার সাদা কাগজে স্থাপন করা যাক। আমরা এই যে একটা চতুর্থাঙ্ক আঁকলাম, আমাদের আসলে শুধুমাত্র এই প্রথম চতুর্থাঙ্কটি দরকার, এই অংশগুলো আমাদের দরকার নেই, না আঁকলেও চলতো। আপাতত তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একে রাখলাম। এখন আমরা স্কেল নির্ধারণ করব। ধরো এই যে মূলবিন্দু থেকে এই দূরত্ব সমান 1, তার সমপরিমাণ দূরত্ব গিয়ে 2, তার সমপরিমাণ দূরত্ব গিয়ে আমরা 3। একইভাবে মূলবিন্দু থেকে ডান দিকে যে দূরত্বকে 1 ধরেছো, বাম দিকে সমদূরত্বকে -1, তার দূরত্ব দ্বিগুণ দূরত্ব হলে -2, 3 গুণ দূরত্বকে আমরা বলবো -3। ভূমি অক্ষেও যে স্কেল ধরা হয়েছে, লম্ব অক্ষে একইভাবে স্কেল ধরা হয়েছে। এই যে স্কেলগুলো, ভূমি অক্ষের স্কেল আর লম্ব অক্ষের স্কেল যে অভিন্ন হতে হবে তার কোনো মানে নেই। এখানে অভিন্ন নয়, ভূমি অক্ষে যে দূরত্বকে আমরা 1 ধরেছি, তোমরা দেখো দেখাই যাচ্ছে লম্ব অক্ষে একটু বেশি দূরত্বকে আমরা 1 ধরেছি। একইভাবে লম্ব অক্ষে যদি এইটুকু দূরত্ব 1 হয়, তাহলে তার নিচের দিকে এইটুকু দূরত্ব হবে -1। তাহলে স্কেল ধরার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, স্কেল ধরতে যেন তোমাদের ভুল না হয়। আমার শিক্ষকতার জীবনের যে অভিজ্ঞতা, আমি দেখেছি শিক্ষার্থীরা সব সময় যারা ভুল করে তারা স্কেল নির্ধারণে ভুল করে এবং চিত্রটিও আর অঙ্কন করতে পারে না, বিন্দুটি স্থাপন করতে পারে না, উল্টাপাল্টা লাগিয়ে দেয়। তাহলে ভূমি অক্ষের স্কেল তুমি যেটুকু দূরত্বকে 1 ধরবে, তার বাম দিকে সমদূরত্বকে -1 ধরতে হবে। ভূমি অক্ষের সমান যে লম্ব অক্ষে ধরতে হবে তার কোনো কারণ নাই। লম্ব অক্ষে তুমি যেটুকু দূরত্বকে +1 ধরবে, সেইটুকু দূরত্বকে -1 ধরতে হবে। এই হলো বিষয়। এখন P31 এই বিন্দুটি আমরা স্থাপন করব। তাহলে P মূলবিন্দু থেকে x এর মান হচ্ছে 3, যেহেতু স্থানাঙ্কের প্রথম সংখ্যাটি স্বাধীন চলকের মান, আর স্বাধীন চলক হচ্ছে x। দ্বিতীয় সংখ্যাটি অধীন চলকের মান, অধীন চলক হচ্ছে y। তাহলে মূলবিন্দু থেকে আমরা x এর দিকে এই যে 3, এটা হচ্ছে স্থানাঙ্কের প্রথম মান মানে ভুজ, আর দ্বিতীয় যে সংখ্যাটি এটি অধীন চলকের মান y এর মান, এটি হচ্ছে 1, এই দূরত্ব। তাহলে আমরা কি করব, 3 থেকে লম্ব অক্ষের দিকে 1 দূরত্বের
দূরত্ব পর্যন্ত লম্ব অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানলাম, আর লম্ব অক্ষের 1 থেকে ভূমি অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানলাম। এই দুই রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটি হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। আমরা পি বিন্দুটা চিহ্নিত করে দেই P31। এইভাবে আমরা সাদা পৃষ্ঠায় বা সাদা কাগজে বিন্দু স্থাপন করতে পারি, এবং বিন্দু স্থাপনই হচ্ছে লেখচিত্র অঙ্কনের প্রধান শর্ত। তোমাদের চতুর্থাঙ্ক বুঝতে হবে, চতুর্থাঙ্কের স্কেল বুঝতে হবে, বিন্দু স্থাপন বুঝতে হবে, স্থানাঙ্ক বুঝতে হবে, যার সবগুলোই আলোচনা করা হয়েছে। প্রথমে চতুর্থাঙ্কের ধারণা আমরা আলোচনা করলাম, তারপরে স্থানাঙ্ক কি বুঝলাম, স্থানাঙ্ক থেকে বিন্দু স্থাপন কিভাবে করতে হয় সেটি আমরা দেখলাম, বুঝলাম। তোমরা খাতা কলমে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমাদের বিষয়টি অত্যন্ত তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাস হবে আমাদের লেখচিত্র অঙ্কন নিয়ে। তার আগে আমি একটি অনুরোধ করে যাই, তোমরা যে ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স যে চ্যানেলে ক্লাসগুলো দেখছো, চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওতে তোমাদের ভিডিও দেখে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে ইউটিউবের চ্যানেলটিতে ভিডিওটি লাইক দাও এবং কমেন্ট অপশনে তোমাদের মত ব্যক্ত করো। তোমাদের কোনো অসুবিধা যদি হয় বা অন্য কোনো দাবি থাকে আর কোন বিষয়ে ক্লাস দিলে সুবিধা হয় সেগুলো আমাকে জানাও, আমি অবশ্যই ক্লাস আপলোড করার চেষ্টা করব। যেহেতু আমি চ্যানেল খুলেছি এবং চ্যানেলে ক্লাস দিচ্ছি, সেহেতু তোমাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার দায় আমার তৈরি হয়েছে। এই দায়টি আমাকে মেটাতে হবে। যদি তোমরা আমাকে সহযোগিতা করো কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, তাহলে আমি উৎসাহী হব এবং আরো বেশি করে ক্লাস আপলোড করব এবং তোমাদের যাবতীয় প্রশ্নের সমাধান, যে কোনো সমস্যার সমাধান দেওয়ার আমি চেষ্টা করব, এবং বিষয়টি হতে হবে অর্থনীতি বিষয়ক। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। এই হচ্ছে আমার চ্যানেলের প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটিতে তোমরা ক্লিক করে চ্যানেলের ভিডিওর নিচে দেখো, চ্যানেলের নাম আছে ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স, তার বাম পাশে আছে এই ছবিটি। এই ছবিটিতে ক্লিক করলে তোমরা আমার চ্যানেলে ঢুকতে পারবে এবং সেখানে প্লেলিস্ট যে অপশন আছে, প্লেলিস্টে ক্লিক করলে তোমরা প্লেলিস্ট পাবে। প্লেলিস্ট থেকে তোমাদের পুরনো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।